যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির সেকেন্ড ইউনিটের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের সাগরপাড়া বালিকা বিদ্যালয় এই স্কুলটির আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা আজকে দেখে নেব। আর এর আগের যে স্কুলগুলো সেগুলো আমরা অলরেডি করে দিয়েছি, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সেগুলো তোমরা প্লে লিস্টে ক্লাসগুলো পেয়ে যাবে। আর যারা আজকে আমাদের এই ক্লাসের মধ্যে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। যে ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র, এবং ক্লাস 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমরা সেই রুটিন ওয়াইজই ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রথমত যে কোশ্চেনটি রয়েছে, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1.1। বলছে বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ কি? সেটি হচ্ছে সান্দ্রতার জন্য। নেক্সট, স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি লেখো, সেটা হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। নেক্সট, একটি তরল এরোসলের উদাহরণ দাও, সেটি হচ্ছে মেঘ। 1.4, তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতা কোন বিষয়ের ওপর নির্ভর করে না? দ্রাবকের পরিমাণ এর উপর নির্ভর করবে না। নেক্সট, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটি সম্ভাব্য পিএইচের মান হয়ে থাকবে যে 7 এর বেশি। নেক্সট, অম্ল বৃষ্টির জন্য দায়ী নয়, সেটি CH4। তারপরে একটি অঙ্ক দেখছি আমরা, এটা সলিউশনটা নেক্সট পেজে তুলে ধরেছি, এখানে একটু দেখে নেব। 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 16 জুল। বস্তুটির বেগ কত? তো 4টে অপশান রয়েছে, কোনটি সঠিক উত্তর সেটা আমরা একটু নির্ণয় করে নিই। তো 2 কেজি ভর বলেছে, প্রশ্নের মধ্যে m সমান 2 কেজি বলে দেওয়া আছে। বলছে গতিশক্তি, গতিশক্তিকে আমরা কে দ্বারা চিহ্নিত করি, বলেছে 16 জুল। তো বস্তুটির বেগ v সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা একটা সমীকরণ জানি, যে আমরা জানি কে সমান হাফ mv স্কোয়ার। যেহেতু আমরা ভি এর মানটিকে নির্ণয় করব, তাই আমরা অপোজিটে নিয়ে নিলাম। তো 2 কে বাই এম। তো 2 কে 2 চলে এলো, কে এর মান দিয়েছে 16 দিয়ে দিলাম, বাই এম এর মান 2। তো 2 2 কেটে গেল, আমরা পাচ্ছি 16। ওকে, তাহলে ভি স্কোয়ার সমান 16। তো ভি অপোজিটে চলে এলে রুট আসবে, রুট 16, আর রুট 16 এর মান হয়ে থাকে 4। ওকে, 4 4 16 হয়। তাহলে আমরা ভি সমান পেয়ে গেলাম 4। তাহলে 4 মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখানে মার্ক করে নিলাম অপশান সি। নেক্সট, তারপরেও একটা ছোট্ট অঙ্ক দিয়েছে, ওটা আমরা ওখানে সলিউশনটা দেখে নিই। 72 গ্রাম জল হলো 1 মোল, 2 মোল, 3 মোল, কোনোটিই নয়। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। জল এর আণবিক ভরটা আমরা নির্ণয় করব। তো তার আগে সংকেতটা একটু দেখে নিই। জলের সংকেত হয়ে থাকে H2O। তাহলে জলের আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও, তার জন্য হচ্ছে 16। তাহলে 1 2 2 প্লাস 16 আমরা পাচ্ছি 18 গ্রাম।
তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম জলের মোল সংখ্যা 1, তাহলে 72 গ্রাম জলের মোল সংখ্যা কত হয়ে যাচ্ছে 1/18 ইন্টু 72, তো 18 4 72, তাহলে আমরা পাচ্ছি 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 4 মোল, কিন্তু আমাদের অপশানে কোনোটিই নেই, তাহলে আমরা এখানে মার্ক করব ডি, কোনোটি নয়। ওকে, কোনোটি নয়, মার্ক করে নিলাম। তাহলে এখন আমরা 1-এর দাগের কোশ্চেনগুলো সলিউশন দেখে নিলাম, এরপরে 2-এর দাগে কি বলছে একটু দেখে নিই। 2-এ অতি সংক্ষিপ্ত উত্তর দাও 2.1-এ বলেছে 1 মোল NH3-তে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 6.022 ইন্টু 10⁻23, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে শৌচাগার স্বয়ংক্রিয় ফ্লাক্স কোন নীতিতে কাজ করে থাকে, সেটি হচ্ছে সাইফনের নীতি। পরবর্তী, প্রবাহীর কোন ধরনের প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, সেটি হচ্ছে অশান্ত প্রবাহ। অথবাতে কি বলছে, প্রবাহীর বেগ যখন ড্যাশ অতিক্রম করে তখন তার প্রবাহ অশান্ত হয়, এটি হচ্ছে সন্ধি বেগ অতিক্রম করলে। নেক্সট সত্য মিথ্যা বলছে পীড়ন ও বিকৃতির মধ্যে পীড়ন হলো মৌলিক, এটি হচ্ছে সঠিক। নেক্সট ক্ষমতা সমান জিজ্ঞাসা চিহ্ন ইন্টু স্মরণ, ওখানে হয়ে যাবে বল ইন্টু স্মরণ বাই জিজ্ঞাসা চিহ্ন, এখানে হবে সময়। পরবর্তীতে বলছে কলয়েড দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস কত, যে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। পরবর্তী, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়, নাইট্রিক অ্যাসিড। 2.8 সত্য মিথ্যাতে বলছে একটি উভধর্মী অক্সাইড হলো Al2O3, এটি হচ্ছে সত্য। 2 ছেড়ে আমরা এখন 3-এ শুরু করতে যাচ্ছি। 3.1-এ কি বলছে দেখে নি। 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। তো আমরা প্রথমত সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হয়ে থাকে একটু দেখে নিই। সোডিয়াম ক্লোরাইড সংকেত হয়ে থাকে NaCl। তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর Na এর জন্য হয়ে থাকে 23, Cl এর জন্য হয় 35.5, তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে যাব 58.5। এখন আমরা লিখতে পারি যে 58.5 গ্রাম NaCl এর আয়নের সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 তারপরে বলছে 117 গ্রাম NaCl এর আয়তনের সংখ্যা হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 58.5 ইন্টু 117। এখন এই পয়েন্ট তুলে দিলে উপরে 10 হয়ে যাবে, কারণ একের পিঠে একটা সংখ্যা রয়েছে। তো 117কে 5 দিয়ে চলে যাচ্ছে 585, তো 5 দিয়ে দিলে 5 2 10, আমরা তাহলে 6.022-র সঙ্গে ওটা গুণ করলে পাচ্ছি 2 2 4, এদিকে হচ্ছে 2 2 4, 2 0 0, পয়েন্টকে পয়েন্ট চলে এলো 6 4-এ, আচ্ছা সরি 6 4 বলছি, 6 2 12, আর ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন থাকলো, এতটি আয়ন রয়েছে। এবারে আমরা দেখব যে একটি মানে যেহেতু NaCl এর কথা বলেছে, NaCl কে ভাঙলে Na+ এবং
সিএল মাইনাস পেয়ে থাকি। আমরা দেখছি কি একটি NaCl এ একটি Na পাচ্ছি এবং একটি Cl পাচ্ছি, ওটাই আমরা এখানে একটু লেখার চেষ্টা করব যে একটি NaCl এর মধ্যে একটি Na আয়ন আছে। তাহলে আমরা সেটা কি নির্ণয় করেছিলাম যে 12.044 ইন্টু 10⁻23, এটাই তো ছিল যতটা সম্ভবত। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওটাই। তাহলে এত NaCl এর মধ্যে কয়টি Na আয়ন রয়েছে, তাহলে 1/1 ইন্টু 12.044 ইন্টু 10⁻23, তাহলে আমরা কি পাচ্ছি ওটাই থাকবে 12.044 ইন্টু 10⁻23 টি Na আয়ন আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আরও একটা অ্যান্সার বেরাবে, এটা হচ্ছে Na বের হলো। এখন Cl, যেটা এখানে বলেছিলাম একটি NaCl থেকে একটি Cl উৎপন্ন হয়, ঠিক এরই মতো আমরা এখানেও করে নেব যে একটি NaCl এর মধ্যে একটি Cl আয়ন আছে। তাহলে ঠিক একই রকমের 12.044 ইন্টু 10⁻23 টি মানে আচ্ছা টি NaCl এর মধ্যে কয়টি Cl আছে, একই রকমের 1/1 ইন্টু 12.044 ইন্টু 10⁻23, তাহলে আমরা পেয়ে যাব 12.044 ইন্টু 10⁻23 টি Cl আয়ন আছে। এই হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী প্রশ্নতে এখানে কি বলছে, NTP-তে 4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? তো আমরা প্রথমতই কার্বন মনোক্সাইডের আণবিক ভর, কার্বন মনোক্সাইডের সংকেতটা হয়ে থাকে CO, আণবিক ভর হয়ে যাবে আণবিক ভর কার্বনের 12, ও এর জন্য 16, তাহলে আমরা পাচ্ছি এখানে 28 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি NTP-তে 22.4 লিটার CO মানে কার্বন মনোক্সাইড এর আণবিক ভর 28 গ্রাম। এই 22.4 কোথা থেকে এলো, এটা হচ্ছে এক প্রকারের থিওরিটি কোশ্চেন। এগুলো আমরা থিওরিতে পড়ে এসেছি যে এটা একটা সূত্রের মতো কাজ করে থাকে। তাহলে আমাদের 4 লিটারের জন্য নির্ণয় করতে হবে 4 লিটার CO এর আণবিক ভর হয়ে যাচ্ছে 28/22.4 ইন্টু 4, পয়েন্ট উঠে গেলে উপরে একটা শূন্য যাচ্ছে। আমরা যদি এখন 4 দিয়ে দিই, 4 একে 4 হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে 4 5 20, 4 6 24, 28 দিয়ে দিলে 28 দুগুণে 56, 2 দিয়ে দিলে 2 5 10, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 3.2-তে কি বলছে দেখে নিই। বলছে একটি সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। এই যে আমরা দুটি উপায়ে হয়ে থাকে সাধারণত, ওই দুটি উপায়ই তুলে ধরেছি। নেক্সট 3.3 বলছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন? কারণ এটি হচ্ছে এক প্রকারের বায়ুর চাপের কারণে হয়ে থাকে। তো সেটা অ্যান্সারটি এই যে দিলাম। নেক্সট 3.4-এ বলছে সান্দ্রতা
ও ঘনত্বের একটি সাদৃশ্য মানে মিল বলেছে, একটি বৈসাদৃশ্য মানে পার্থক্যের কথা বলেছে। সাদৃশ্য যাকে মিল হিসাবে দেওয়া হয়েছে, এই যে 1, 2, 3 তিনটে পয়েন্ট তুলে ধরেছি। বৈসাদৃশ্য মানে পার্থক্য, এই যে দুটো পয়েন্টে পার্থক্য দিয়েছি, দেখে নিও। নেক্সট পরবর্তী 3.5-এ বলছে প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝো। তো প্রশমন বিক্রিয়াটি কাকে বলে তার সঙ্গে উদাহরণ তুলে ধরেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। নেক্সট বলেছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার প্রশমনের জন্য উপযুক্ত একটি নির্দেশকের নাম লেখো। এটি হয়ে যাবে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, এছাড়াও হবে মিথাইল রেড। ওকে, নেক্সট আমরা এখন যাচ্ছি 3.6, বলছে বলের দ্বারা কার্য বলতে কি বোঝায় এবং উদাহরণ দাও। তো একে আমরা ধনাত্মক কার্য বলে থাকি। তো বলতে কি বোঝায় সেটাই রেড কালারটি লিখে দেবে এবং উদাহরণ সহযোগে দুটি উদাহরণ তুলে ধরেছি। নেক্সট বলছে বস্তুতে বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কোনো কার্য করে না। দুটি অবস্থাতে কোনো কার্য করে না, 1 এবং 2। ওকে, এই দুটি অপশান তুলে ধরেছি। পরবর্তীতে যাচ্ছি আমরা এখন 4-এর দাগে। তো 4-এর প্রথম কোশ্চেনটি বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তো আমরা এখানে প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন দেখব। 4.1-এ বলেছে মোলার আয়তন কাকে বলে। তো মোলার আয়তন কাকে বলে দিয়েছি, তার সঙ্গে একটু এক্সাম্পল হিসাবে কিছু তুলে ধরেছি, তোমরা দেখে রাখতে পারো। নেক্সট পরবর্তীতে একটা ছোট ম্যাথ দিয়েছে, ছোট নয়, এটা একটু জটিলতারভাবে দিচ্ছে। জটিল কিছুই নয়, একবারে ইজি ব্যাপার, তোমাদেরকে বুঝিয়ে দিলে বুঝে নেবে। এরকম অঙ্ক আমরা আগেও অনেকবার করেছি, একটু দেখে নিই কি বলছে। এসটিপিতে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এবং 22 গ্রাম CO2 এর আয়তনের অনুপাত কত। তো এটা নির্ণয়ের জন্য আমরা দুজনের আগে আয়তনটা নির্ণয় করে নিই, যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত এবং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। তো এই আয়তন নির্ণয় করার পূর্বে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটি জানতে হবে। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর জানা। আণবিক ভর, তো আণবিক ভরটা কীভাবে জানবো, কার্বনের 12 প্লাস ও এর জন্য 16, দুটিও 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32, পাওয়া যাচ্ছে 44 গ্রাম। এখন আমরা দেখব যে 44 গ্রাম CO2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এটা আমাদের জানা, যে থিওরিতে আমরা পড়েছি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান 22.4 লিটার। ওকে, তাহলে এখানে 88 গ্রামের জন্য আগে নির্ণয় করে নিই। 88 গ্রাম CO2 এর আয়তন 22.4 বাই 44 ইন্টু 88, 44 দুগুণে 88 আর 2 দিয়ে গুণ করলে 2 4 2 8, পয়েন্ট 2 দুগুণে 4, 2 দুগুণে 4। ওকে, 44.8 লিটার। এই হয়ে গেল 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন। নেক্সট 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করব। তার জন্য আমরা ঠিক আগেরটার মতো লিখে দিলাম যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত, 22.4 বাই 44 গুণিতক 22, 22 একে 22, 22 দুগুণে হচ্ছে 44, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2 দশমিক 2 দুগুণে 4।
তাহলে 11.2 লিটার। এখন আমরা দুটো গ্যাসের আয়তন নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা দুটি গ্যাসের অনুপাত দেখব। তাহলে প্রশ্নানুসারে এখানে লিখি, প্রশ্নানুসারে 88 গ্রাম CO2 অনুপাত 44 গ্রাম CO2। তাহলে 88 গ্রাম CO2 এর আয়তন বেরিয়েছিল 44.8, আর 22 গ্রাম CO2 এর আয়তন বেরিয়েছিল 11.2। ওকে, এখন 11.2 দিয়ে কাটলে 11.2 গুণিতক 11.2কে 4 দিয়ে দিলে আমরা পেয়ে যাব 44.8। তাহলে এখানে 1 থেকে যাচ্ছে, আমরা ফাইনাল পেলাম 4.1। এটি হচ্ছে দুজনের আয়তনের অনুপাত। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এখানে একটা ছোট অঙ্ক রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 9 সেন্টিমিটার কিউব আয়তনের জলের অণুর সংখ্যা কত? তো আমরা জানি 22.4 লিটার আয়তনের জলের অণু সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, এখন আমাদের ml এ দিয়েছে। এখন এই 22.4কে আমরা ml এ মানে ml বলছি, সি হচ্ছে সেন্টিমিটার কিউবে কিভাবে ট্রান্সফার করি একটু দেখে নাও। ওকে, আচ্ছা নেক্সট পেজে তোমাদের বুঝিয়ে দিই। আমরা জানি কি যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমরা নির্ণয় করব 22.4 লিটার সমান কত। এখানে 1000/1 ইন্টু 22.4, পয়েন্ট তুলে দিলে 10, নিচের জিরো কেটে গেল, আমরা পেয়ে গেলাম 224। তার পিঠে হচ্ছে দুটো শূন্য হয়ে যাবে, এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে 22.4 লিটার সমান 22400 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখে দিতে পারি যে 22400 সেন্টিমিটার কিউব। এখন আমাদের বলেছে যে 9 সেন্টিমিটার কিউব আয়তনে জলের অণুর সংখ্যা কত। তো 6.022 ইন্টু 10⁻23 বাই এদিকে হচ্ছে 22400 যেমন থাকে চলে এলো ইন্টু 9। এখানে পয়েন্ট তুললে পয়েন্টের পরে 3টি সংখ্যা ছিল, তাই এখানে 1-এর পিঠে 3টি সংখ্যা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাঙিয়ে কীভাবে হিসাবটা করছে একটু দেখে নাও, যে 6022 আর উপরে আমরা 10⁻18 গুণিতক 1-এর পিঠে 5টি শূন্য দিলাম, আর তাই আমরা 23 থেকে 5 মাইনাস করে 18 করে দিচ্ছি। আর এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব 10⁻23। ওকে, ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে ভেঙে দিলাম বাই, এখানে আমরা একটু ভাঙি আমরা যে 224 ইন্টু 100। ওকে, ইন্টু 1000 যেমন ছিল 1000 রাখলাম। এখন আমরা কেন করলাম যে নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য, নিচের 2টো শূন্য উপরের 2টো শূন্য কেটে গেল। ওকে, এবারে এই যে স্ট্রাকচারটি হচ্ছে একে তোমরা সরাসরি ভাগ দিতে পারো বা একটু কাটাকাটি করে কমিয়ে নিতে পারো। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 0 0, 2 একে 2, 2 একে 2। তাহলে 3011কে 112 দিয়ে ভাগ দিলে আমরা যেটি পাবো। আচ্ছা 1 মিনিট, আমরা একটা ছোট জিনিস ভুলে গেছি। এই যে 9 ছিল, এই 9টা আমাদের দেওয়া হয়নি, 9। ওকে, এখন তাহলে আমরা পাচ্ছি কি যে 3.11 ইন্টু 9 ইন্টু 10⁻18 বাই 112।
এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 9 একে 9, 9 একে 9, 9 শূন্যে 0, 9 তিনে 27 ইন্টু 10⁻18 বাই 112। তো এটা যে আমরা নির্ণয় করলাম মানে 27099, একে 112 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 241.95 ইন্টু 10⁻18। আর একে আমরা 2.4195 ইন্টু 10⁻18, আচ্ছা 18-র পরিবর্তে 20 লিখতে পারি। ওকে, এখানে একটু জায়গা শর্টের জন্য ছোট ছোট করে দিচ্ছি, আমার ভয়েসের সাথে একটু ম্যাচ করে নিতে পারো। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, এখানে দশমিক ছিল, দশমিকের পরে দুটো সংখ্যা এদিকে সরিয়েছি, তাই আমরা 18-র পিঠে 2 যোগ করে 20 করেছি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যে এটি, যে 9 সেন্টিমিটার আয়তনে জলের অণুর সংখ্যা এত, মানে 2.4195 ইন্টু 10⁻20। ওকে, তারই সঙ্গে একটা ছোট অঙ্ক দিয়েছে, যে এক অঙ্ক নয়, এটা একটা জিজ্ঞাসা করেছে যে 1 পারমাণবিক ভর একক সমান কত গ্রাম। এটা আমরা করতে পারি 1.6605 ইন্টু 10⁻124 গ্রাম। ওকে, এখন আমরা 4.2-তে শুরু করতে যাচ্ছি, যে দ্রাবতার সংজ্ঞা দাও। দ্রাবতার সংজ্ঞাটা কি বলছে, যে দ্রাবতা কাকে বলে দিয়েছি, তার সঙ্গে একটু সূত্র আছে, তো আর নিচের বিশেষ কিছু করার দরকার নেই, তোমরা অতটাই করো। ওকে, নেক্সট বলেছে ইমালশন কি, ইমালশন কাকে বলে, এই যে ইমালশন কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ আমাদের প্রশ্নে যেমনটি চেয়েছে আমরা তেমনটি তুলে ধরেছি। পরবর্তী বলছে 4.3, বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। এই যে দুটি শর্ত রয়েছে, বস্তু ভাষার শর্ত, লিখে নিও। নেক্সট বলছে কোন স্থানে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ায় কি নির্দেশ করে, এটা হচ্ছে ঝড়ের নির্দেশ করে থাকে। ওকে, নেক্সট 4.4, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। তো একটি বস্তুকে উপর থেকে ফেলা হচ্ছে, তো বস্তুটির 3টি অবস্থান এ বি সি, 3টি অবস্থান ধরে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করা হয়েছে। তো নেক্সট পেজে কিছুটা রয়েছে, দেখে নিতে পারো। পরবর্তী বলছে 4.3, এখানে কি বলছে একটু দেখে নিই। 3টি টেস্ট টিউবের মধ্যে 3টি বর্ণহীন গ্যাস H2SO4, HCl ও HNO3 আছে। একটি মাত্র দ্রবণ যোগ্য মানে বাইরে থেকে যোগ করে এদের মধ্যে কোনটি H2SO4 অ্যাসিড তা শনাক্ত করতে পারবে, তা সমীকরণ, এখানে সুমি হয়ে গেছে, সমীকরণ সহ লেখো। এবং ওরই সঙ্গে বলছে শিল্পক্ষেত্রে এই অ্যাসিডের দুটি ব্যবহার। এই অ্যাসিড বলতে এই H2SO4 অ্যাসিডের কথা বলছে। তো তার আগে কিভাবে অ্যাসিডটিকে শনাক্ত করবে দেখে নিই। 3টি বোতল বলেছে, 3টি অ্যাসিডের নাম দেওয়া রয়েছে, একটাতে আমরা ধরলাম HCl, আর একটাতে H2SO4, আর একটাতে HNO3। তো 3টিতে একই জিনিস যোগ করব। তো HCl এর মধ্যে জিঙ্ক যোগ করলাম, যেখানে আমরা দেখছি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। H2SO4 এর মধ্যে জিঙ্ক যোগ করলাম, যেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে আসল কারণটা কি, দুটোতেই তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, তার সঙ্গে এই যে দেখো জিঙ্ক ক্লোরাইড লবণ উৎপন্ন করেছিল, আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন করছে। নেক্সট আর একটি যে অ্যাসিড রয়েছে তার সঙ্গে যোগ করতে জিঙ্ক নাইট্রেট, অ্যামোনিয়া নাইট্রেট ও জল উৎপন্ন করে। ওকে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছিল কি H2SO4-কে কিভাবে শনাক্ত করবে। তো H2SO4 এর মধ্যে যদি আমরা জিঙ্ক যোগ করি, তাহলে জিঙ্ক সালফেট ও লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে আমরা সেটার থেকে
নির্ণয় হতে পারি যে ওই গ্যাসটি ওই গ্যাস বলছি ওই অ্যাসিডটি H2SO4 অ্যাসিড। ওকে, আচ্ছা, তারই সঙ্গে ওই H2SO4 অ্যাসিডের দুটি ব্যবহার বলেছিল, তো এখানে লিখে দেই H2SO4 এর ব্যবহার। প্রথম ব্যবহার 1 নম্বর পয়েন্টে আমরা লিখি পেট্রোলিয়াম শোধনে, লিখতে পারি। ওকে, পেট্রোলিয়াম শোধন। নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্ট, ফটকিরি ও বিভিন্ন রং উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। ফটকিরি ও বিভিন্ন রং উৎপাদনে ব্যবহার হয়। মোটামুটি এই H2SO4 এর অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে দুটি তুলে ধরলাম। তাহলে আমরা 4.5 এর কাজটা কমপ্লিট করলাম। তারই সঙ্গে অথবাতে কি বলছে দেখে নিই। উত্তপ্ত কপারের উপর দিয়ে HNO3 বাষ্প চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তার সঙ্গে বলেছে প্রশম দ্রবণের pH কত, তো প্রশম দ্রবণের pH হচ্ছে 7। এখন আমরা তাহলে এটি একটু দেখে নিই যে কপার, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প পাঠালে কপার কালো রঙের কিউপিক অক্সাইডে জারিত হয় এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেনে বিজারিত হয়ে এছাড়াও বলছে জলীয় বাষ্প উৎপন্ন হয়ে থাকে। তার মধ্যে বিক্রিয়াটি দেওয়া হলো। ওকে, তাহলে আজকে মোটামুটি আমাদের যেগুলো টপিকে মানে তোমাদের স্কুলের মধ্যে ছিল সব কিছুই আমরা কমপ্লিট করলাম। তো শেষে লাস্ট কোশ্চেনে একটা ছোট কথা বলে দিই যে ক্লাস শেষে ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক ক্লাসের নিচেই ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, ওটা তোমাদেরই জন্য করা হয়েছে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ওকে, তাহলে আজকের টপিক এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।